নমস্কার। আজকের ভিডিওতে কিন্তু আগামী সপ্তাহের জন্য একটু নিফটি ব্যাংক নিফটির প্ল্যানিং নিয়ে আলোচনা করব এবং মার্কেটের মধ্যে কালকে যে বড় ফল হলো তার জন্য কি কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে তা নিয়ে আলোচনা করব। মানে বাই অন ডিপস থেকে কি সেল অন রাইজের মার্কেট হয়ে গেছে সেটা নিয়ে যেমন আলোচনা থাকবে, কারণ স্ট্র্যাটেজিগতভাবে কিন্তু অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়, শুধুমাত্র ইন্ডেক্সের উপরে নয়। সেল অন রাইজ হয়ে গেলে কিন্তু স্টকের প্রতি যারা সুইং ট্রেড করেন সেখানেও কিন্তু একটু স্ট্রাকচারাল পরিবর্তন দেখা যায়। তো সেগুলো নিয়ে একটু আলোচনা থাকবে, তার সাথে সাথে কিছু স্টক স্পেসিফিক বা সেক্টর স্পেসিফিকও আলোচনা থাকবে। চলুন শুরু করি। প্রথমেই নিফটি 50-তে যদি দেখেন 18,100-র নিচে বন্ধ হয়েছে। হ্যাঁ, এবং ব্যাংক নিফটিতে সবথেকে কিন্তু বন্ধটা একটু খারাপ হয়েছে বলে আমি মনে করি। 43,000-এর নিচে একটু অ্যালার্ট জোন ছিল, তার নিচে তো ডিসিসিভলি বন্ধ হয়েইছে। তার সাথে সাথে 42,800-র যে জোনটা ছিল সেটাকেও বন্ধ মানে ব্রিচ করে বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন মানে 3-4টে গ্রিন ডেকে একদিনে ও এনগালফ করে কিন্তু এই জায়গাতে বন্ধ হয়েছে এবং এই জায়গাটা আগের যে সুইং একদম তার কাছে বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন মানে এরকম উঠেছিল, তারপর একটু কনসলিডেট করে এইখানে ব্রেকআউট দিয়েছিল, এখানে ব্রেকআউট করে উপরে গেল, আবার যে এখানে এসেছে আগের যেটা রেজিস্ট্যান্স ছিল সেটাই এখন সাপোর্ট হিসাবে কাজ করে, একদম সেখানেই কিন্তু বন্ধ দিয়েছে। প্যাটার্নটা বুঝতে পারছেন, এটা ব্যাংক নিফটির ডেইলি চার্ট, ঠিক আছে? পুরো একদম ওখানেই এসে কিন্তু সে বন্ধটা দিয়েছে, তার মানে একদম ক্রিটিক্যাল জোনে আছে। 42,800-র উপরে একটু ক্লোজিংটা দিলে একটু ভালো লাগতো, কিন্তু সেটা দিতে পারেনি। তাহলে কিন্তু আগামী দিনে কালকে দেখতে হবে যেটা আগের দিনের লো, আগের দিন মানে আমি শুক্রবারের ট্রেডিং সেশনের কথা বলছি, সে আগের দিনের লো যদি ও ব্রিচ করে বা একটা রাফ ফিগার 42,650 42,600 এই জিনিসগুলোকে কি যদি ও ভেঙে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু অনেকটা নিচের দিকে আসার ডোর ওপেন হয়ে যায়, ঠিক আছে? সুতরাং 42,650 এই জোনটা ভেঙে যদি ও ট্রেড করে, আবার আমি লিখে দিচ্ছি, মন দিয়ে শুনুন, 42,650 এই জোনটা যদি ভেঙে ও ট্রেড করে তাহলে কিন্তু বিশাল ফল হওয়ার চান্স আছে, ঠিক আছে? এটা লিখে দিলাম, নোট করে রাখবেন, ঠিক আছে? তো আগামী দিনগুলোতে সেখানে কিন্তু মানে 600-তে এসে গেছে, অনেকটা নেমেছে, চলো বার খেয়ে বাই করে দিই, সেসব করবেন না, ঠিক আছে? সেসব করা যাবে না, কেননা বাজার যেহেতু অনেকটা ভার নিয়ে পড়েছে উপর থেকে, সুতরাং দেখা যেতে পারে এবার যদি এখান থেকে ঘুরে যায় তাহলে আমরা পার্টিকুলার একটা লেভেলের উপর যদি সাস্টেন করে তখন আমি বাইংয়ের কথা ভাবতে পারবো। সেই লেভেলটা কি? সেই লেভেলটা হচ্ছে 43,000, ঠিক আছে? 42,800 থেকে আমরা মুড মহল বানাবো। 42,800 850-এর যদি উপরে টিকে যায় তাহলে একটু ভালোর দিকে যাবে। ফাইনালি যখন 43,000-এর উপরে বাজার স্টে করবে, ব্যাংক নিফটি স্টে করবে, তখন একটা বাইংয়ের দিকে দেখা যেতে পারে, তার আগে বাইংয়ের কথা ভাববো না। ক্লিয়ার হলো এটা? অনেকে বলবেন সঞ্জয় দা কি এমন চেঞ্জ হলো যেখানে তুমি ব্যাংক নিফটিকে আগে নিলে? সাধারণত আমি নিফটি নিয়ে আগে আলোচনা করি, তারপর ব্যাংক নিফটি, কিন্তু আমার মনে হয় আগামী দিনগুলোতে ব্যাংক নিফটি ইজ দ্য কি। আগামী সপ্তাহে স্পেশালি ব্যাংক নিফটি ইজ দ্য কি। ব্যাংক নিফটির ক্লিয়ার কাট লেভেলগুলো যদি মনে রাখি তাহলে কিন্তু নিফটিতে ট্রেড করাটাও একটু ইজি হয়ে যাবে, কারণ ব্যাংক নিফটি কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। স্পেশালি এইচডিএফসি ব্যাংকের টুইন্সের উপর তো আমাদের নজর থাকবেই। আমি নিফটি নিয়ে এখনই অ্যানালিসিসটা করব, তার আগে একটা কথা বলে নিই। এই এইচডিএফসি ব্যাংকের এইসব যে 5% মাইনাস হয়েছিল তা নিয়ে কিন্তু আমার ভিডিও এইখানে আছে, জাস্ট একদিন আগে রিলিজ করেছি, এটা কিন্তু দেখে নেবেন। তার পিছনে কারণটা কি, আরও কি পড়তে পারে না পারে সেই অনুযায়ী কিন্তু এইখানে বলা আছে, এটা দেখে নেবেন। তার সাথে সাথে আমার যে লং টার্ম একটা ট্রেডিং চ্যালেঞ্জের জার্নি আপনাদের সাথে শুরু করেছি 50K থেকে 1 CR-এর প্রায়, তো সেই জিনিসটা, এটা আমার পার্সোনাল চ্যালেঞ্জ, এখানে আমি কিছু প্রুফ করতে চাইছি না কারোর কাছে। তো এই জিনিসটা নিয়ে তার ফার্স্ট উইকের
প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের কি হলো না হলো তার ভিডিও আমি কিন্তু জাস্ট একদিন আগে আগের দিন রিলিজ করেছি। এখনও যদি না দেখে থাকেন দেখে নেবেন, লিংক আমার এই ভিডিওর একদম এন্ড স্ক্রিনেও দেওয়া আছে, বা আমার চ্যানেল ভিজিট করেও দেখতে পারেন। এখানে কিন্তু অনেক আমি লার্নিংমূলক কথাবার্তা বলেছি। আর যদি আপনারা আমি লাইভ মার্কেটে সকাল 9টা থেকে ক্লাস করাই, যদি লার্নিং পারপাসে যুক্ত হতে চান, এই ভিডিওর নিচে জয়েন বাটন আছে, জয়েন বাটন ক্লিক করে আপনারা ডিটেলস পেয়ে যাবেন, জয়েন করতে পারেন। নেক্সট সোমবার সকাল 9টা থেকেও লাইভ ক্লাস আছে। যারা তোমরা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট বা মেম্বার, তাদেরকে বলবো সকাল 9টা থেকে কিন্তু ক্লাস আছে। লিংক আমি এই পাবলিক টেলিগ্রাম গ্রুপেও আমি দিয়ে দেব, লাইভ ক্লাসের লিংক। আর একটা কথা বলি, আপনারা ফ্রি অফ কস্টে এসটি বাংলা এই আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন। এই টেলিগ্রাম গ্রুপের লিংক আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, সেখান থেকেই জয়েন হবেন, নইলে অনেক ফেক চ্যানেল আছে, সুতরাং সেখানে। আর এই টেলিগ্রামের মাধ্যমে আমি কখনো কিন্তু কোনো পয়সা চাওয়া বা কোনো এইসব কিন্তু করি না। যদি কোনো ফেক টেলিগ্রাম থেকে আপনার কাছে চাওয়া হয় পয়সা, তার মানে বুঝবেন যে সেটা ভুল, ঠিক আছে। শুধুমাত্র আমার আপাতত এই জয়েন বাটনের মাধ্যমে, ইউটিউব জয়েন বাটনের মাধ্যমেই জয়েন করার আমার প্ল্যান আছে, যেটা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচ, তাছাড়া আর কিন্তু নেই, এটা মনে রাখবেন। ওকে, তো এইখানে জয়েন করে যাবেন ফ্রি অফ কস্ট, যেখানে আমি কিন্তু মার্কেট সম্বন্ধে আপডেটস লাইভ মার্কেটে মাঝে মাঝে আপনাদের দিই। আগের বারও আমি অ্যালার্ট দিয়েছিলাম আগের দিন শুক্রবার যে এখন সিই বাই করবেন না, এবং তারপর থেকে বাজার কিন্তু প্রায় 60-70 পয়েন্ট নিচের দিকে নেমে যায়। সুতরাং অ্যালার্টগুলো দেওয়া আমার কাজ, আপনি কিভাবে ডিসিশন নেবেন সেটা আপনার অবশ্যই ব্যাপার, আমি সেগুলো কিন্তু এইখানে দিই। ফ্রি অফ কস্টে জয়েন করে নেবেন। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দিন, তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন। সাবস্ক্রিপশন একদম ফ্রি, তাহলে কি আমি ভিডিওর আপডেট দিলে আপনার কাছে চলে আসবে। এবার আসি নিফটির কথায়। নিফটির কথার আগে জানতে হবে যে নেক্সট উইক কিন্তু খুব ক্রিটিক্যাল হতে চলেছে। নেক্সট উইকে অনেকগুলো ডেটা আসা বাকি আছে। 12ই মে আমার মনে হয় 12ই মে মনে হয় এমএসসিআই ইন্ডেক্সের একটু ঘোষণা আছে রিব্যালেন্সিংয়ের ক্ষেত্রে, বা তার ওয়েটেজের কি হতে চলেছে। আর স্ট্রিট মনে করছে কোটাক ব্যাংকেরও বলা হচ্ছিল যে এমএসসিআই ইন্ডেক্সে হয়তো ইনফ্লো আসবে, কারণ ওদের ব্যাংকিং সেক্টরের অ্যালোকেশন একটু বাড়তে পারে বা এই পারে। এখন দেখা যাচ্ছে যে সারা ওয়ার্ল্ডে যে ব্যাংকিংয়ের একটু ডামাডোল অবস্থা চলছে, ইন্ডিয়া বাদ দিয়ে, ইন্ডিয়াতে কিন্তু ডামাডোল চলছে না, কিন্তু তা সত্ত্বেও যে ইউরোপ বা ইউএসের ব্যাংকগুলো প্রধানত যে ডামাডোল চলছে, তার জন্য এমএসসিআই ইন্ডেক্স, যেটা হচ্ছে মর্গান স্ট্যানলে একটা ইন্ডেক্স তৈরি করে গ্লোবালি, সেখানে চায়নার স্টক থাকে, ইন্ডিয়ার স্টক থাকে বিভিন্ন, এবং সেগুলো তার উপর বেস করে অনেক ইটিএফ তৈরি হয়, মানে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড বলতে পারেন, সেগুলো তৈরি হয়। তাহলে সেই এমএসসিআই যে ইন্ডেক্সটা, গ্লোবাল ইন্ডেক্স, ওই গ্লোবাল ইন্ডেক্সে কিন্তু ওরা এখন ব্যাংকিং সেক্টরের ওয়েটেজকে একটু কমানোর জন্য বা একই রকম রাখার কথা ভাবছে, ওটাকে বাড়াবে না এই না, কেন ব্যাংকিং একটু ডামাডোল পরিস্থিতি চলছে, তাহলে তারা তাদের ওভারঅল পোর্টফোলিওর যে অ্যালোকেশন সেটাকে ওরা চেঞ্জ, মানে অতটা রিস্কি দিকে নিয়ে যেতে চাইছে না, ব্যাংকিং সেক্টরকে ওরা এখন রিস্কি বলে মনে করছে। তো তার জন্যে কিন্তু মানে স্ট্রিট যা এক্সপেক্ট করেছিল যে এফআইআই এর বা বাইরের বিদেশি টাকা অনেক কিছু আসতে পারে আমাদের ইনফ্লো আমাদের ব্যাংকগুলোতে, সেটাও একটু থমকে যাবে, কারণ এগুলো ইটিএফ বেসড মানি, একটু আশা যদি কমে যায় তাহলে কিছুটা হলেও থমকে যাবে। তো সেগুলো একটু নেগেটিভ দিক আছে। তো সুতরাং 12ই মে সেই জিনিসগুলো আসবে, একটু আমাদের সামলে চলতে হবে। কি না হয়, কি না হয়, বা কোনো যদি ইম্পর্টেন্ট আপডেটস থাকে আপনাদের তো আমি জানাবোই অবশ্যই, তাই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। তা চলুন এবার নিফটি 50 নিয়ে আলোচনা করি। ব্যাংক নিফটির লেভেলটা ক্লিয়ার হলো। নিফটি 50-তে যদি বলেন যে প্রশ্নটা আমার কমেন্ট বক্সেও আসছে, দাদা এখন কি তাহলে বাই অন ডিপস থেকে সেল অন রাইজ মার্কেট হয়ে গেল? উত্তর হলো বাই অন ডিপস, উত্তর হলো প্রথম আমি অ্যালার্ট হব, যেমন ব্যাংক নিফটিতে আমি কি বলেছিলাম, অ্যালার্ট হওয়ার জায়গা 43,000 ছিল, ভেঙেছে, তারপর 42,800 ছিল, সেটাও ভেঙেছে। এইখানে অ্যালার্ট হওয়ার প্রথম জায়গা হচ্ছে 18,000-এর নিচে যখন ট্রেড করবে, নিফটি 18,000-এর নিচে যখন ট্রেড করবে। উত্তর হলো 18,000-এর নিচে কি সে বন্ধ দিয়েছে বা ট্রেড করছে? উত্তর হলো না। 18,100-কে অবশ্যই ভেঙেছে, কিন্তু
18,000 লেভেলটাকে সে হোল্ড করেছে। সুতরাং এখনও নিফটির ক্ষেত্রে গেল রব হওয়ার মানে হয় না, মানে অ্যাটলিস্ট আমার মতে, ঠিক আছে, সেটা মানে হয় না। হ্যাঁ, তবে বন্ধ যেটা দিয়েছে, ব্যাংক নিফটি যদি উইক হয় তাহলে নিফটিও নিচের দিকে পড়বে। সেক্ষেত্রে একটার দিকে লক্ষ্য করুন, এইখানে যে আগে যেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছিল, মানে উপরে ওঠার সময়, তারপর নিচে এসে আবার যে উপরে উঠেছিল এইখানে ব্রেকআউটটা দিয়েছিল, এখন যদি এইখানেও আসে, এটা একটা হেলদি কারেকশন হিসাবে আমরা দেখব। এইখানে এসে আবার সে উপরের দিকে যেতে পারে বা নিচের দিকে নামতে পারে, কিন্তু এই পয়েন্টে আসা পর্যন্তটা কিন্তু একটা হেলদি কারেকশনই বলা যাবে। ইট ইজ নট আ ক্র্যাশ বা পতন জাস্ট হচ্ছে না। এতটাও যদি আসে তাহলেও, হ্যাঁ, সেই পয়েন্টটা কত, সেটা হচ্ছে 17,850 রাউন্ড ফিগারে ধরে রাখতে পারেন। 17,850 থেকে 17,900 এই জোনটা, এইটা যদি ভেঙে যায় তখন আমি দেখব 17,500 17,600 পর্যন্ত এই লেভেলটা ওপেন হয়ে যায়, তখন সে নিচের দিকে আসার চান্সটা হতে পারে। কিন্তু এখনও যদি এত দূরও আসে তাহলেও কিন্তু মোটামুটি ঠিক থাকবে। এবার কি তাহলে প্রত্যেকটা ডিপসে আমি তাহলে বাই করবো? এতটা না, তাহলে আমি এখানে এলে কিছু ধরুন পোর্টফোলিও স্টক বা কিছু সুইং ট্রেডিংয়ের জন্য কিছু স্টক আমি আইডেন্টিফাই করব, বা নিফটিতেও সুইং তখন নেওয়া যায়, সিরিয়াস একটা ট্রেড হয় যে ওখান থেকে যদি বাউন্স আসে, ঠিক আছে। এই যখন জোনে আছে তখন আমি অ্যাটলিস্ট 18,000 লেভেলটাকে দেখবো যে 18,000 লেভেলটায় কি করছে। 18,000 যদি ভেঙে যায় আমি অ্যালার্ট হয়ে যাব, মানে অ্যালার্ট হয়ে যাওয়া মানে হচ্ছে আমি আর বাই অন ডিপ স্ট্র্যাটেজি তখন রাখবো না, তখন একটু ওয়েটিং মোডে চলে যাব, ঠিক আছে। তখন কি উপরের দিকে একটু কল সেল করা হলো, যদি নিচের দিকে থাকে, মানে তখন ডেইলি বেসিসে কোনো একটা ডিসিশন নেওয়া হলো, ঠিক আছে। তখন টোটালি স্ট্র্যাটেজি বাই অন ডিপসি রেখে দেবো তা নয়, অ্যালার্ট হওয়া মানেটা এইটা। কিন্তু যদি 17,800 17,900 এই জোনটায় যদি ভেঙে যায় তখন কিন্তু আমার বাই অন ডিপ স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে যেতে হবে একদম ভালোভাবে, এটা বোঝা যাবে। তখন হয়তো সেল অন রাইজ জিনিসটা হয়ে যাবে, সেটা মার্কেট যখন সেইভাবে করবে, সেই পর্যায়ে আসবে, তখন নয় আবার অ্যানালিসিস অবশ্যই করব। কিন্তু চার্টে ব্যাপারটা আপনাদের বোঝাতে পারলাম যে এতটাই কিন্তু বাজার আসলেও বলা যাবে না যে বাজার একদম খারাপ, এটা কারেকশন। মানে বাজার কোনোদিন স্ট্রেট লাইনে ওঠে না, বাজার এরকমভাবেই ওঠে, এরকমভাবেই ওঠে। তাহলে এই যে কার্ভগুলো যখন নিচে নামছে, দ্যাট ইজ নট আ ক্র্যাশ, দ্যাট ইজ আ কারেকশন। এবার এইখান থেকে যদি নিচে পড়ে, যদি বাজার বলে আমি নিচে নামছি, তখন দেখা যাবে, ঠিক আছে। ওকে, তাহলে 18,000টা এখন কিন্তু আমাদের মেন লক্ষ্মণ রেখা যাকে আমরা বলি, সেই ব্যাপারটা আমাদের নজরে রাখতে হবে। তাহলে কালকে সোমবারে ইমিডিয়েট আমাদের স্ট্র্যাটেজি কি থাকবে? যদি আমার দিনের লো ভেঙে ট্রেড করে 18,050 ভেঙে গেল, এই হলো, তাহলে অ্যাটলিস্ট আমি অ্যালার্ট থাকবো, বাইংয়ে যাব না, কারণ 18,000-এর কাছে আসছে, আমি তো জানি না 18,000টা ভাঙতে পারে কিনা, তো আমি একটু ওয়েট করব, দেখবো 18,000টা ভাঙে কিনা। যদি দেখি 17,990 এরকমই ট্রেড করতে শুরু করে দিয়েছে, তখন আমি একটু অ্যালার্ট হয়ে যাব, মানে অ্যাটলিস্ট বাইগুলো অ্যাভয়েড করবে। এবার যারা একটু রিস্কি ট্রেডার তারা একটু কল শর্ট করলেন, কল সেল করলেন, হ্যাঁ, বা প্রিমিয়াম কম দাম থাকলে একটু পুট বাই করলেন, প্রোভাইডেড 18,000-এর নিচে আছে এরকম, সেটা দেখতে হবে। বা দিনের হাইয়ের থেকে একটু নিচে আছে, ধরুন দিনের হাই 18,050-এ করলো, বা আরেকটা সিনারিও বলছি, ধরুন একটা গ্যাপ আপে ওপেন হলো, কারণ ডাউ জোন্স 500 পয়েন্ট প্লাসে হয়েছে, একটু গ্যাপ আপে ওপেন হলো, আমি কথার কথা বলছি, ধরুন 18,150-এ ওপেন হলো, তখন লাফিয়ে পড়ে আমি বাইং করব না, অ্যাটলিস্ট আমি আগের দিনের হাই, এই যে 18,200 এই জোনটা কিন্তু এখনও একটু 18,200 থেকে 220-30 এরকম এই জোনটা, হ্যাঁ, 18,175 থেকেই সেটা শুরু হয়ে যায়, হ্যাঁ, ঠিক আছে। এই জোনটা কিন্তু একটু আমার রেজিস্ট্যান্সের জোন, সুতরাং ওই জোনের কাছাকাছি আমি কিন্তু ততটা বাইংয়ে যাব না। ধরুন 18,160-এ খুললো, কথার কথা বলছি, আপনি জানেন কনজেশন জোন এইখানে, তাহলে কি 25 পয়েন্টের জন্য বা 30 পয়েন্টের জন্য আপনি বাই করবেন? আপনার স্টপ লসও তো থাকবে ওই 40-50 পয়েন্ট, তাহলে কি মানে 1:1ও ট্রেড হচ্ছে না। রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখে আমাদের ট্রেড করতে হবে, সুতরাং দুমদাম করে বাই করে নিলাম, সেল করে নিলাম তা নয়, ঠিক আছে। কনজেশন জোনটা কিন্তু এই জোনটা নিফটির উপরের দিকে, সুতরাং এটা মনে রাখবেন যদি গ্যাপ আপে ওপেন হয়। কালকে কিন্তু একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করার দিন। আরেকটা স্টককে সবসময় নিজের ওয়াচ লিস্টে রেখে দেবেন, সেটা হচ্ছে HDFC টুইন্স।
এইচডিএফসি কেমন করছে, এইচডিএফসি ব্যাংক, তার উপর কিন্তু কালকেও মার্কেট মহল নির্ভর করছে যে সেলিং কি শেষ হয়ে গেছে নাকি সেলিং এখনও পেন্ডিং আছে, এই জিনিসগুলো দেখতে হবে কিন্তু। ওকে, তো সেটা নিয়ে একটু দেখবেন। আচ্ছা, এবার আমি বলি কিছু স্টক স্পেসিফিক আলোচনা করব। স্টক স্পেসিফিক আলোচনা করার আগে ভিডিওকে একটু লাইক করে দেবেন প্লিজ। আর এই যারা আমার মানে ধন অ্যাকাউন্ট ওপেন করতে চান, দেখুন এই যে এটা খুলেছি এটাও ধন লেআউটে আমি খুলেছি, ট্রেডিং ভিউর সাথে এটা ইন্টিগ্রেটেড। তো যদি খুলতে চান তাহলে তার লিঙ্ক, রেফারেল লিঙ্ক আমার এই ফার্স্ট কমেন্ট বক্সে এবং আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর দেওয়া আছে, এবং ফার্স্ট ট্রেড করার পর যদি আপনারা স্ক্রিনশটও একটা ইমেল দেওয়া আছে ওইখানে পাঠান আমার রেফারেল লিঙ্ক থেকে ওপেন করার পর, তাহলে আমার ওয়েবনিয়ারের অপশন ট্রেডিংয়ের একটা ওয়েবনিয়ারের রেকর্ডেড ক্লাসের আপনার লিঙ্ক চলে যাবে মে মাসের শেষের দিকে। ঠিক আছে, সুতরাং আপনারা চেক আউট করতে পারেন। এবার চলে আসি কিছু স্টক স্পেসিফিক আলোচনায়। সেখানে আমি বলবো, দেখুন মনাপ্পুরমটা তো পড়ছে গত নিউজ বেসড, আপনারা জানেন, সে ঠিক আছে। এখন নিফটি যখন এরকম এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকে, যদি না পড়ে, যদি 18,000-এর নিচে পড়ে, নিচের দিকেই সবসময় যেতে চায়, তাহলে তো সুইংয়ের জন্য উপরের দিকে ট্রেড করাতে আমি পার্টিকুলারলি অত কনফিডেন্স বোধ করি না। কিন্তু যখন যদি মার্কেট এক জায়গায় দাঁড়িয়ে থাকে তখন কিন্তু মিড ক্যাপ স্টকগুলোর দিকে একটু নজর রাখবেন। স্মল ক্যাপ আমি অ্যাভয়েড করতে বলবো, কিন্তু মিড ক্যাপ স্টকগুলোর দিকে কিন্তু একটু নজর আপনাদের রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ভালো কোয়ালিটির স্মল ক্যাপেও দেখা যেতে পারে, যেমন এর আগের দিন যেমন হ্যাপিয়েস্ট মাইন্ড একটু বেড়েছে, সেই দিকে একটু নজর রাখা যেতে পারে। হ্যাঁ, তারপর আপনার ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া সেটা একটু বেড়েছে, সেই দিকে একটু নজর রাখা যেতে পারে। তারপর একটু একটু কারেকশান দিয়েছে, সুতরাং মানে 3,000-এর উপরে গেছিলো, তার থেকে আবার 2,950 এইসব জায়গায় আসছে। সুতরাং এই যে নিচে এলে একটু সাপোর্টে নিয়ে যদি আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে তখন একটু বাইং তৈরি হয়। এই জিনিসগুলো যেগুলো একটু উঠছে, তাছাড়া পিএসইউ ব্যাংকিং দিকে, এসবিআই এর দিকে একটু নজর রাখা যেতে পারে। এই সব দিকগুলো কিন্তু একটু দেখা যেতে পারে, যেগুলো একটু কি বলবো, মানে একটু মিড ক্যাপ। এসবিআই অবশ্যই মিড ক্যাপ নয়, কিন্তু আমি পিএসইউ ব্যাংক বাস্কেটটাও বললাম, মানে যেগুলো একটু মিড ক্যাপ স্মল ক্যাপ গোছের স্টক, সেগুলোতে একটু কিন্তু নজর রাখা যেতে পারে। আপনারা একটু দেখবেন। তবে কয়েকটা খুব অমানবিকভাবে বেড়ে যায়। অমানবিক কথাটা বললাম মানে ধরতে দেয় না, মানে কয়েকটা স্টক মিড ক্যাপ হয়তো 10-12% প্লাসে দেখছেন, তখন লাফিয়ে পড়ে নেওয়া যায় না, পরের দিন আবার দেখলেন 6% বেড়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনি বলেন মিস করলাম, এটা কি মিস, মানে কি করে যাবেন? ওগুলো তো রিস্কও আছে, এই জন্য পজিশন সাইজ খুব কম রাখতে হবে, যে যারাই মিড ক্যাপে একটু ট্রেড করেন। কারণ ধরুন আপনি পজিশন বানালেন, তারপর তো আরও উপরের দিকে যেতেও পারে, আবার ওখান থেকে একটু কারেকশনও করতে পারে না। একটা স্টক ধরুন 8% বেড়েছে, হঠাৎ আপনি ঢুকলেন, তারপর তো সে 2% একটু নিচেও আসতে পারে। সুতরাং আপনার একটু ডিপ স্টপ লস রেখে কাজ করতে হয়। ডিপ স্টপ লস তখনই রাখতে পারবেন যখন আপনার পজিশন সাইজ একদম কম থাকবে, তাই না? সুতরাং সেই অনুযায়ী আপনাকে ক্যালকুলেট করে কত পজিশন সাইজে কতটা লস আপনি নিতে পারেন, নাহলে ওগুলোতে স্টপ লস আপনার হিট হবে, তারপর দেখবেন আবার বেড়ে যাবে, আর আপনি নিচে কমেন্ট বক্সে লিখবেন, দাদা আমি যখনই ট্রেড নিয়ে আমার স্টপ লস হিট করে উপরে চলে যায়। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে আমরা কোথায় এন্ট্রি নিচ্ছি, কতটা পরে এন্ট্রি নিচ্ছি তার উপর নির্ভর করে। ঠিক আছে, তো যাই হোক, কয়েকটা স্টক নিয়ে আলোচনা করলাম, আর মেন যে সেক্টর নিয়ে বললাম সেটা হচ্ছে মিড ক্যাপ সেক্টর। মিড ক্যাপ স্টকগুলোতে একটু নজর রাখবেন। আরও অনেক মিড ক্যাপ স্টক আছে, সব স্টক নিয়ে তো বলা যায় না, মিড ক্যাপ বাস্কেটটা অনেক বড়, তো ওই চার্টগুলো দেখে একটু দেখবেন। আপনি তো আমার সিস্টেমটা তো আমি ওপেনলি বলে রেখেছি, আমার সিস্টেমের ভিডিও আছে, ট্রেডিং সেটআপ অফ সঞ্জয় স্টক বাংলা, এইটা দিয়ে সার্চ করলেই ল্যাপটপের ছবি আঁকা, ল্যাপটপের একটা ছবি আছে, ওই দিয়ে আমার পুরো ট্রেডিং সেটআপটার একটা ভিডিও আছে, কি সেটআপ আমি ইউজ করি, তো সেটা তো আছে, সেখানে ফেলে একটু দেখবেন স্টকগুলোকে, তাহলেও হবে। হ্যাঁ, এইভাবে করলে কিন্তু হয়ে যেতে পারে। ভিডিওকে একটু লাইক অবশ্যই করে দেবেন। আর যারা আমি যেখানে লাইভ ক্লাস করাই লাইভ মার্কেটে সকাল 9টা থেকে, সেটা যদি জুড়তে চান নিচে জয়েন বাটন আছে, একটু কনসিডার করতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।